ঘনত্ব, পৃথিবী হচ্ছে সুষম ঘনত্বের একটা গোলক। এই যে পৃথিবী, এর ঘনত্ব, এর গড় ঘনত্ব আর কি, গড় ঘনত্ব এটা হচ্ছে রো, এর গড় ঘনত্ব হচ্ছে রো। অনেকে বলতে ভাই পৃথিবীর ঘনত্ব কি সব জায়গায় সমান? উত্তর হচ্ছে না, পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান নয়, তাই না? কোথাও ধরো মাটির স্তর, তারপরে খনিজ, তারপরে পানি, লাভা, তাই না? সব জায়গায় ঘনত্ব সমান না, ঠিক আছে? সব জায়গায় ঘনত্ব সমান না। দাদা ক্যাটালিস্ট গ্রুপে কি ভিডিও দেখলা? বুঝলাম না, কি ভিডিও, কি ভিডিও? এই ফালতু কমেন্ট করা যাবে না, আসো পরে আসো। ঠিক আছে, গড় ঘনত্ব, গড় ঘনত্ব এটা হচ্ছে রো, ঠিক আছে? সব জায়গায় ঘনত্ব সমান না, আমি গড় ঘনত্ব চিন্তা করবো। তাহলে আমরা হিসাব নিকাশের জন্য এই অধ্যায়ে যত হিসাব নিকাশ আমরা করব, সেই হিসাব নিকাশের জন্য আমরা পৃথিবীকে, হিসাব নিকাশের জন্য আমরা পৃথিবীকে একটা গড় ঘনত্বের গোলক চিন্তা করে নিব। বোঝা গেছে? ঠিক আছে, গড় ঘনত্ব, সেই গড় ঘনত্বটা। এবার আসো, তাহলে আমরা এই সূত্রটাকে আরেকটু ভাঙতে পারি। জি এম, এম ইকুয়াল টু রো ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জি রো ভি 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার। দেখো ভি কি? ভি হচ্ছে আয়তন, এর আয়তন ভি, 4/3 পাই আর কিউব বসালাম। আর স্কোয়ার আর কিউব কাটাকাটি করে উপরে আর, তাহলে 4/3 জি রো পাই ইন্টু আর। তাহলে এটাও কিন্তু ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের আরও একটা সূত্র। 4/3 জি রো পাই আর। রো হচ্ছে গ্রহের ঘনত্ব, যে গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করবা সেই গ্রহের ঘনত্ব, আর আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। কি কথা বুঝছো? ক্লিয়ার? দাদা বাংলাগুলোর সাথে একটু ইংলিশগুলো বলেন। আচ্ছা ঠিক আছে। রো ডেন্সিটি, আর হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? আর এইটা হচ্ছে জি হচ্ছে এক্সেলারেশন, তাহলে এক্সেলারেশন এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বা এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর কি। ওকে, এইবার আসো, আমার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখি আসো তোমাদের মাথা আউলাই দিই। হেডিং লিখো, মাথা আউলায়ে দেই, ঠিক আছে? জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি এবং আর এদের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর। এইখান থেকে আমরা দেখতেছি জি হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। প্রশ্ন হচ্ছে কাহিনীটা কি? কাহিনীটা কি বলো দেখি। প্রশ্ন বুঝছো যে কি ব্যাপার ভাই? জি এর সাথে আর এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, আবার জি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে কোনটা ভুল, কোনটা ঠিক, নাকি দুটোই ভুল, নাকি দুটোই ঠিক? বলো 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 বলো। একজন বলছে সেকেন্ডটা ভুল, প্রথমটা ঠিক। শোনো, দুটোই ঠিক। এবার কখন কখন কোনটা কোন ক্ষেত্রে ঠিক এটা বুঝতে হবে। দুটোই ঠিক, ঠিক আছে? এবার আসো কেমনে। দেখো জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি গ্রহ ফিক্সড থাকে, ঠিক আছে? ধরো গ্রহ ফিক্সড, যদি গ্রহ ফিক্সড করে বলি, গ্রহ ফিক্সড থাকে, যেমন আমি তোমাকে প্রশ্ন করলাম পৃথিবীর গ্রহ ফিক্সড, প্রশ্ন করলাম পৃথিবীর কোথায় জি এর মান কেমন, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে জি এর সাথে পৃথিবীর ব্যাসার্ধের সম্পর্ক কেমন, তখন বলবা ভাই বর্গের ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? গ্রহটা ফিক্সড। জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি তো এমনিতেই কনস্ট্যান্ট, জি বড় হাতের জি কনস্ট্যান্ট, গ্রহ ফিক্সড বলে এমটাও কনস্ট্যান্ট, গ্রহের ভরটাও কনস্ট্যান্ট। তাহলে এই পুরো পার্টটা হচ্ছে ধ্রুবক, এই পার্টটা কি ধ্রুবক। তাহলে এই পার্টটা যদি ধ্রুবক হয়, দেন জি আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, জি আর এর সাথে বর্গের
ব্যস্তানুপাতিক সম্পর্ক। কথা কি বুঝছো? পৃথিবীর ব্যাসার্ধের মান যেখানে কম সেখানে জি এর মান বেশি, একটু আগে দেখলাম। যেখানে আর এর মান বেশি সেখানে জি এর মান কম। তাহলে গ্রহ যদি ফিক্সড থাকে তাহলে তখন জি এর সাথে আর এর সম্পর্ক বর্গের জি জি গ্রহের ফিক্সড কোনো গ্রহের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভাই ওইটা কি? ওইখানে তো বলতেছে সমানুপাতিক, ক্ষেত্র বুঝতে হবে। এইবার মনে করো গ্রহগুলো আলাদা আলাদা, ধরো গ্রহগুলো আলাদা আলাদা, গ্রহগুলো আলাদা আলাদা, ঠিক আছে? গ্রহগুলা ফিক্সড না, ভিন্ন 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 গ্রহ। আমি তোমাকে বললাম ধরো বৃহস্পতি, মঙ্গল, শনি, বুধ, পৃথিবী। কোন গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বেশি? বলো দেখি, কোন গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বেশি? বলো 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 বলো। কথা হচ্ছে আমারও জানার দরকার নেই কোন গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বেশি, আমি লজিক্যাল অ্যান্সার দিব। যে গ্রহের ঘনত্ব এবং ব্যাসার্ধের গুণফল বেশি সেই গ্রহের জি এর মান বেশি। ঘনত্ব মানে গড় ঘনত্ব আর কি, নর্মালি ঘনত্ব সব জায়গায় সমান না, কিন্তু ঘনত্ব বলতে আমরা গড় ঘনত্ব বুঝবো। তাহলে দেখো কেমনে, জি ইকুয়াল টু 4/3 জি রো পাই ইন্টু আর। ভিন্ন ভিন্ন গ্রহ হইলে তার জন্য কি 4 আলাদা, 3 আলাদা, জি আলাদা, পাই আলাদা? না, এগুলো ধ্রুবক। ভিন্ন ভিন্ন গ্রহ বৃহস্পতি, মঙ্গল, বুধ, পৃথিবী, 4, 3, জি, পাই কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে যদি এগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে জি এর সাথে চলক থাকতেছে কে? রো এবং আর। ভিন্ন ভিন্ন গ্রহের জন্য রো আলাদা আর আলাদা। তাহলে কোন গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বেশি? তাহলে যে গ্রহের ব্যাসার্ধ বেশি? নো, যে গ্রহের ব্যাসার্ধ বেশি না, যে গ্রহের ব্যাসার্ধ এবং ঘনত্বের গুণফলের মান বেশি, গুণফলের দুটোর গুণফলের মান বেশি সেই গ্রহের পৃষ্ঠে জি এর মান বেশি। যে গ্রহের ঘনত্ব এবং ব্যাসার্ধের গুণফলের মানটা কম, গুণফলের মানটা কম, সেই গ্রহের ক্ষেত্রে জি এর মানটা, সেই গ্রহের পৃষ্ঠে জি এর মানটা হবে কম। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো দুটো গ্রহ আছে, তাহলে দুটো গ্রহের রো ধরো একই, ঘনত্ব একই হলে, ঘনত্ব একই হলে তখন আমরা বলতে পারি জি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ দুটো গ্রহের ঘনত্ব সেম, গড় ঘনত্ব সেম। তাহলে যে গ্রহের ব্যাসার্ধ বেশি সেই গ্রহের পৃষ্ঠে জি এর মান বেশি। আবার যদি আর কনস্ট্যান্ট থাকে, যদি আর ভিন্ন ভিন্ন ধরো দুটো গ্রহ বা তিনটা গ্রহের জন্য যদি একই হয়, তাহলে তখন আমরা বলতে পারি গ্রহের পৃষ্ঠে জি এর মানটা সেই গ্রহের গড় ঘনত্বের সমানুপাতিক। খুবই সহজ জিনিস, আর কনস্ট্যান্ট হলে রো এর সাথে সমানুপাতিক, রো কনস্ট্যান্ট হলে আর এর সাথে সমানুপাতিক। কি কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? চলো চলো চলো, যেমন একটু গুগল করে আসো, এগুলো তো মনে থাকে না, এগুলা মনে রাখার দরকারও নাই, জাস্ট গুগল করলে যদি পাওয়া যায়। তাহলে মনে করো রেডিয়াস অফ প্ল্যানেট, রেডিয়াস অফ প্ল্যানেট। তাহলে ধরো দুটো গ্রহের ক্ষেত্রে চিন্তা করি, আর্থ, আর্থ, আর্থের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে 6378 এত কিলোমিটার। আর ধরো বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি ধরো জুপিটার, জুপিটার, জুপিটারের জন্য আর এর মান 69911 কিলোমিটার, বিশাল এত কিলোমিটার। এই গ্রহে চলে যেতে পারলে ভালোই তো, বিশাল গ্রহ, ঠিক আছে। এবার আসো রেডিয়াস, সরি রেডিয়াস তো গেল, ডেনসিটি অফ প্ল্যানেট, ডেনসিটি অফ প্ল্যানেট পৃথিবীর জন্য 5.51 গ্রাম পার সেন্টিমিটার কিউব হোক, আর জুপিটারের জন্য রো 1.33 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এইটা এবার আসো গুণ দেব, এই দুইটা গুণ দিব, এই দুইটা গুণ দিলে দেখো বোঝাই যাচ্ছে
6 3 7 8 গুণ 5 পয়েন্ট, এসে একক লাগবে না, দরকার নাই। 6 3 7 8, জাস্ট একটু আইডিয়া পাও। 5.51 এই দুইটাকে গুণ করলে আসছে গুণফল 35142.78। আর এই দুইটাকে যদি গুণ করি অবশ্যই বেশি আসবে, বোঝাই যাচ্ছে। 69911 গুণ 1.33, তাহলে এটা হচ্ছে 92981.63। তাহলে এর রো এবং আর এর গুণফল, এর রো এবং আর এর গুণফল, ঠিক আছে, একক লাগবে না। তাহলে এবার বলো কার মানটা বেশি, কার মানটা? এটার মান বেশি, এটার মান কম। তাহলে আমি বুঝে গেছি যে জুপিটারের পৃষ্ঠে জি এর মান বেশি, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কম। তাহলে এখন যদি জি এর মানের কথা বলি, তো পৃথিবীর তো জি এর মান আমরা জানি 9.81, ঠিক আছে। তাহলে এর জি এর মানটা অবশ্যই 9.81 বেশি হবে। দেখি তো কত, ঠিক আছে, দেখি তো কত। তাহলে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন জুপিটার, জুপিটারের জন্য কত? 24.5 থেকে 26.7, ঠিক আছে, এটা দেখাচ্ছে গুগল। 24.5 থেকে 26 এটা দেখাচ্ছে। তাহলে দেখছো জুপিটারে বেশি হয়ে গেছে, বোঝা গেছে? বুঝতে পেরেছ? হ্যাঁ 26 আর কি, ঠিক আছে। এটার মান দেখা যাচ্ছে 26 বা 25, ঠিক আছে, 26 ধরো, 26 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মানটা বেশি, এর মানটা কম। তাহলে বুঝতে পারছো ঘটনাটা কি হইলো? তাহলে এবার তুমি পারলে গুগল সার্চ দিয়ে দেখো বাকিগুলো, তাহলে এটাই হবে। তাহলে দুইটা সূত্রই আসলে ঠিক। তাহলে এবার আসো একটা কোশ্চেনের অ্যান্সার করে দিবা, পরীক্ষাতে আসা একটা কোশ্চেন। বলা হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীর কম ঘনত্বের ও বেশি ব্যাসার্ধের, বিজ্ঞানীরা পৃথিবীর কম ঘনত্বের ও বেশি ব্যাসার্ধের একটি গ্রহের সন্ধান পেলেন, একটি গ্রহের সন্ধান পেলেন। ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1 সমান 2 বেশি 3 কম। কোনটি সঠিক? বহুপদী সমাপ্তি সূচক, কোনটি সঠিক? দেখি তোমরা কেমন অ্যান্সার দিতে পারো, বলো। বেশি, কম, সমান, ঠিক আছে, বলো। উত্তর হচ্ছে অল, উত্তর হচ্ছে অল, তিনটাই, ঠিক আছে। যারা তিনটা বলছো তাদের হয়েছে। ভাই কেমনে? আসো দেখাই। জি যেহেতু ভিন্ন ভিন্ন গ্রহ, তাহলে জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর, তাহলে জি সমানুপাতিক রো ইন্টু আর। বিজ্ঞানীরা অন্য একটা গ্রহের সন্ধান পাইছে, যে গ্রহের ব্যাসার্ধ, যে গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের কম, আর ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের বেশি, ঠিক আছে। বিজ্ঞানীরা পৃথিবীর কম ঘনত্বের বেশি ব্যাসার্ধের। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, ধরো পৃথিবীর জন্য ধরো বোর্ডে দেখো কিভাবে অ্যান্সার দিবা। ধরো পৃথিবীর জন্য রো এর মান ধরো 3 আর এর মান ধরো 4, তাহলে ভাই গুণফল কত? 12। ধরো এটা পৃথিবীর, এটা পৃথিবীর, ঠিক আছে, এটা পৃথিবীর জন্য মানে ধরো আর কি। তাহলে পৃথিবীর ঘনত্ব কত? 3, পৃথিবীর ব্যাসার্ধ কত? 4, তাহলে গুণফল কত? 12। এইবার আসো, শর্ত আমরা মানব কম ঘনত্বের বেশি ব্যাসার্ধের। আসো, কম ঘনত্ব তাহলে 3 কম 2, বেশি ব্যাসার্ধ তো বেশি ব্যাসার্ধ 5। বলো শর্ত মানছে কিনা, বলো।
মানছে কিনা? তাহলে কম ঘনত্ব বেশি ব্যাসার্ধ হয়েছে। ওকে, তাহলে 5 গুণ 2 10। এবারে বলো এই যে 10 এটা 12-র কম না বেশি? এই 10-এর মানটা এটা 12-র কম না বেশি? তাহলে 12-র কম, তাহলে পৃথিবীর আগে যে মান ছিল তার তুলনায় কম, তাহলে কম হতে পারে। বোঝা গেছে? এইবার আসো, ঘনত্ব কম ধরো 2, ব্যাসার্ধ বেশি ধরো 6। ঠিক আছে, তাহলে 6 গুণ 2 কত? 12। তাহলে সেটা 12-র সমান, অর্থাৎ আগে ছিল পৃথিবীর কত? 12। নতুন যে গ্রহটা তার 12 হইতে পারে, তাহলে সমানও হইতে পারে। কম ঘনত্বের 3-এর কম ঘনত্ব 2, বেশি ব্যাসার্ধ সে, বেশি ব্যাসার্ধ 7 বা 8 কিছু একটা ধরো। 7 দুগুণে 14, তাহলে 14-র মানটা সেটা 12-র চেয়ে আগের চেয়ে বেশি না? বেশি, তাহলে বেশি। তাহলে 1 2 3, তাহলে অ্যান্সার কি? 1 2 3। কথা কি বুঝছো? যদি বলতো, দেখি তোমরা এবার অ্যান্সার দিবা, যদি বলতো পৃথিবীর বেশি ব্যাসার্ধের, বেশি ঘনত্বের, বেশি ব্যাসার্ধের, বেশি ঘনত্বের ও বেশি ব্যাসার্ধের, বেশি ঘনত্বের বেশি ব্যাসার্ধের, বলো তখন কি করতা? বলো তখন কি করতা? পৃথিবীর বেশি ঘনত্বের ও বেশি ব্যাসার্ধের, তাহলে কি করতা? দুটোই বেশি রে ভাই, দুটোই বেশি। তাহলে জি ইকুয়াল টু ধরো জি সমানুপাতিক রো ইন্টু আর। তাহলে রো এর মান 3 আর এর মান 4, তাহলে 12। এবার বলছে বেশি, রো হবে বেশি, 3-এর বেশি ধরো 4, আরও হবে বেশি 5, তাহলে 4 5 20, তাহলে সেটা 12-র চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে 12-র চেয়ে বেশি হবে তখন, তাহলে তখন অ্যান্সার হবে বেশি। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে বেশি। ঠিক আছে, তাহলে যদি বলে পৃথিবীর কম ঘনত্বের কম ব্যাসার্ধের, দুটোই যদি কম বলে, আশা করি বুঝে গেছে এটার অ্যান্সার দেওয়া লাগবে। পৃথিবীর কম ঘনত্বের ও কম ব্যাসার্ধের একটি গ্রহের সন্ধান পেল ডট ডট ডট, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তখন পৃথিবীর ব্যাসার্ধের কম। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ঘটনা। ওকে, এবার বলা হচ্ছে দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত 2:3, ঘনত্বের অনুপাত √3:√2, তাহলে গ্রহদ্বয়ের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? গ্রহদ্বয়ের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? গ্রহদ্বয়ের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? বলো এবার করো, খুবই সহজ, এমসিকিউ টাইপ কোশ্চেন। তাহলে জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর। ঠিক আছে, তাহলে জি ওয়ান ইকুয়াল টু 4/3 জি রো 1 পাই আর1, আর জি2 4/3, গ্রহ আলাদা তাহলে ঘনত্ব আলাদা, রো 2 পাই আর2। এবার যদি ভাগ করে দাও তাহলে জি1/জি2, 4/3 জি কাটা, পাই কাটা, রো 1 আর1, রো 2 আর2। তাহলে রো 1/রো 2 ঘনত্বের অনুপাত √3√2, ব্যাসার্ধের অনুপাত 2/3, তাহলে 2√3 3√2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝলা? বলো পারবা কি না? বলো পারবা কি না? বোঝা গেছে? একই ঘনত্বের একই ঘনত্ব লাগবে, দাঁড়াও একটু ভুলে গেছি, বয়স হয়ে গেছে তো। রো ইকুয়াল টু m/b, b/3 পাই আর কিউব লাগবে না, একই ঘনত্ব লাগবে না। দুটি গোলক
দুটি গোলক এদের ব্যাসার্ধ সমান এবং সেই ব্যাসার্ধ হচ্ছে আর। এদের ভর যথাক্রমে m1 ও m2। এরা পরস্পরের সাথে স্পর্শ হয়ে আছে। এদের মধ্যকার মহাকর্ষ বল F সেটা আর এর সাথে n এর মানের আর এর n এর পাওয়ারের সমানুপাতিক। তাহলে প্রশ্ন হচ্ছে n ইকুয়াল টু কত? অপশন এ আমি জানি না কত, আমি আন্দাজে অপশন দিচ্ছি -2, অপশন বি -2/3, অপশন সি 3/2, অপশন ডি যদি অ্যান্সার এর মধ্যে না হয় তাহলে অপশন ডি বসাই দিব আর কি। বুঝছো? লেখা বাদ দিছি, দাদা অনেক ফাস্ট লেখে। কই, আমি তো স্লো লিখি, কত আস্তে আস্তে লিখি। তাহলে অপশন ডি হচ্ছে, জানি না কি হবে, যদি এই কটার মধ্যে অ্যান্সার না আসে তাহলে অ্যান্সার ডিতে বসাই উত্তর করবো আর কি। ঠিক আছে, আমার উত্তর মনে নেই। কি বলতেছে বলো তো? দুটো ভর বস্তু করো দেখি, এটা m1, দুইটা ভর বস্তু তাদের ব্যাসার্ধ, এটা m1 আর এটা m2, দুইটা ভর তাদের রেডিয়াস ব্যাসার্ধ দুইটারই সেম ব্যাসার্ধ। তাহলে এই যে এরও ব্যাসার্ধ আর, এরও ব্যাসার্ধ আর, তাহলে এদের মধ্যকার মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল F আর এর সাথে কেমন সম্পর্কযুক্ত? বলো বলো বলো, আর এর সাথে কেমন সম্পর্কযুক্ত? যে ভাই মধ্যবর্তী দূরত্ব r, তাহলে এটা 2r। F ইকুয়াল টু g m1 m2, ঠিক আছে, g m1 m2 ডিভাইডেড বাই 2r মানে r স্কয়ার, সূত্র তো এটা। তাহলে এদের এই যে মধ্যকার দূরত্ব, এই দূরত্ব হচ্ছে r, তাহলে r এর স্কয়ার, তাহলে কি হবে f g m1 m2 ডিভাইডেড বাই r হচ্ছে 2r তার স্কয়ার। তাহলে g m1 m2 ডিভাইডেড বাই 2r স্কয়ার, তাহলে 4r স্কয়ার। তাহলে f এর সাথে r এর সম্পর্ক r টু দি পাওয়ার -2। তাহলে অ্যান্সার কি হবে? -2। কি কথা বুঝছো? 2r, হ্যাঁ 2r দিলাম, 2r স্কয়ার। তাহলে অপশন কি হবে? অপশন হবে এ। বুঝতে পারছো? অপশন হবে এ। এবার উত্তর হচ্ছে নো। নো, এটা হবে না। ইয়েস, এটা হবে না। কেননা এম এর মধ্যে আর লুকানো আছে, নিচের আর দেখছো, এম এর মধ্যে যে আর আছে ওইটা দেখো নাই? এম এর মধ্যে আর আছে, কেমনে ভাই? F ইকুয়াল টু g m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার আসো দেখো, g m1 m2 ডিভাইডেড বাই 2r স্কয়ার, হ্যাঁ ঠিক আছে এটা। এইবার g m1 m, এই m এর মধ্যেই আর আছে, কেমনে? m ইকুয়াল টু রো ভি, রো ইকুয়াল টু m ডিভাইডেড বাই ভি, তাহলে m ইকুয়াল টু রো ইন্টু ভি। তাহলে এর যে ঘনত্বটা সেটা ρ1, তাহলে এর জন্য v1, m2 ρ2, v2 ডিভাইডেড বাই 4r স্কয়ার। বুঝলা? ওই v1 v2 এর মধ্যে আর লুকানো আছে, এটা তো দেখতে হবে সুন্দর করে। তাহলে g ρ1 ρ2, এই যে g কনস্ট্যান্ট, ঘনত্ব ρ1 ρ2 কনস্ট্যান্ট। প্রথম গ্রহের ঘনত্ব সব জায়গায়, এখানে সব জায়গায় কনস্ট্যান্ট। দ্বিতীয় গ্রহের ঘনত্ব এখানে সব জায়গায় কনস্ট্যান্ট, ρ1 ρ2 কনস্ট্যান্ট। এবার v1 4/3 পাই r কিউব, এই যে এই গোলকের ব্যাসার্ধ যা, এই গোলকেরও তাই। এই গোলকের আয়তন 4/3 পাই r কিউব, r1 কিউব না r কিউব। v2 ও হবে 4/3 পাই r কিউব, আর নিচে
4r²। ভাই ধ্রুবক পার্ট বাদ দাও, ধ্রুবক পার্ট বাদ দাও। ধ্রুবক পার্ট কেমন? 4 4 4 16 আর 3 3 9, 4 4 16, 3 3 9, তারপরে তাহলে 9 গুণ 4, 4 9 36, নিচে আসবে এখানে 36, তারপরে জি 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 রো 1 রো 2 থাকবে। এবার r³ তাহলে কাটাকাটি করে কাটো কাটো, কেটে একটা আর, ঠিক আছে? এই যে ধরো এইটা আর এইটা কাটলাম, কেটে একটা আর, r³ মানে r⁴। বোঝা গেছে? r⁴। এইবার দেখো এই পার্টটা পুরোটা কনস্ট্যান্ট, ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয় তাহলে f r এর সাথে টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক, ঠিক আছে? তাহলে n হচ্ছে 4, n হচ্ছে 4, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার, হচ্ছে D4 n এর মান। বুঝলা? ঠিক আছে, গুড। এই যে এই এম এর মধ্যে আর লুকানো আছে, দেখবা না? m=ρv আর v হচ্ছে 4/3πr³। এটা কিন্তু খুবই 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 মজার একটা ম্যাথ, বুঝতে পারছো? খুবই মজার একটা ম্যাথ। বলো, কারো কোনো কনফিউশন? ধোকা ভাল লাগছে? হ্যাঁ, ধোকা খাইলে তো ভাল লাগবে। আবার কাটা দেন? না না, আর কাটা যাবে না, আর কাটা যাবে না। ওকে, এবার তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? বাড়ির কাজ লিখো। বাড়ির কাজ হচ্ছে ভাবনা চিন্তা করা কাজ। কাজ 1, আপেল ভূপৃষ্ঠে পড়ে গেলে চাঁদ কেন পড়ে না? পড়ে গেলে চাঁদ কেন পড়ে না, এটার উত্তর খুঁজে বের করবা। আর কাজ 2, জি এর মান কোন পরীক্ষার মাধ্যমে কিভাবে পাওয়া গেল? কোন পরীক্ষার মাধ্যমে কিভাবে নির্ণয় করা হলো? কিভাবে নির্ণয় করা হলো, ঠিক আছে? এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত প্রথম ক্লাস, বেশি আর পড়ালাম না, ঠিক আছে? নেক্সট দিন আমরা আরেকটা টপিক পড়বো। টাটা। দাদা আগে বলেন মোট কয়টা ক্লাস লাগবে মিনিমাম এই অধ্যায় শেষ করতে? 20টা ক্লাস লাগবে মিনিমাম। কয়টা ক্লাস? 20টা ক্লাস, আর জিজ্ঞেস করবো না।